মশার একটা কামড়। আমরা সাধারণত এটাকে খুব একটা পাত্তা দিই না, তাই না? কিন্তু এই সামান্য ঘটনাই এখন দেশ জুড়ে একটা ভয়াবহ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা ডেঙ্গু নিয়ে কথা বলবো, তবে শুধু একটা রোগ হিসেবে নয়, বরং একটা জরুরি অবস্থা হিসেবে, যা আমাদের সবার বোঝা দরকার। আর ভাববেন না যে এটা শুধু হাতে গোনা কয়েকটা দেশের সমস্যা, একদমই না। 100রও বেশি দেশে, বিশেষ করে আমাদের মতো গ্রীষ্মমণ্ডলীয় আর উপক্রান্তীয় অঞ্চলগুলোতে এটা একটা বিশাল জনস্বাস্থ্য সমস্যা। তার মানেটা কি দাঁড়ালো? বিশ্বের বিরাট একটা অংশের মানুষ কিন্তু সরাসরি এর ঝুঁকির মধ্যে আছে। এই রোগটির একটি পুরনো নাম আছে, ব্রেক বোন ফিভার বা হাড় ভাঙা জ্বর। নামটা শুনলেই কেমন গা ছমছম করে, তাই না? কেন এমন নাম আর রোগটা আসলে কি, সেটাই আমরা এখন জানব। সহজ কথায়, ডেঙ্গু হলো একটা ভাইরাস দিয়ে হওয়া রোগ যা সংক্রমিত এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। কারণটা আসলে এর লক্ষণের মধ্যেই লুকিয়ে আছে। ভাবুন তো একবার, ডেঙ্গু হলে শরীরে, বিশেষ করে হাড়ের জয়েন্টগুলোতে আর মাংসপেশিতে এমন প্রচণ্ড ব্যথা হয় যে মনে হয় যেন আক্ষরিক অর্থেই হাড়গুলো ভেঙে যাচ্ছে। আর এই অসহ্য যন্ত্রণা থেকেই কিন্তু এর নাম হয়েছে ব্রেক বোন ফিভার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা বোঝা যে এই সব কিছুর শুরুটা কোথায়। আর এখানে আসে সেই বাহকের কথা, ছোট্ট একটা মশা। আমাদের শত্রু কিন্তু যে কোনো মশা নয়, এর নাম অ্যাডিস ইজিপ্টি। এর কিছু বিশেষ অভ্যাস আছে যা আমাদের জেনে রাখা দরকার। যেমন, এরা কিন্তু নোংরা পানিতে নয়, বরং আমাদেরই বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এরা মূলত দিনের বেলায় কামড়ায়। এই অভ্যাসগুলো জানলে এদের প্রতিরোধ করাটা সহজ হয়ে যায়। তো ঝুঁকির কথা তো বুঝলাম, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হলো এর লক্ষণগুলো চেনা। কারণ সাধারণ ডেঙ্গু আর মারাত্মক ডেঙ্গুর উপসর্গের মধ্যে পার্থক্যটা বুঝতে পারাটা সত্যি বলতে জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য করে দিতে পারে। সাধারণত ডেঙ্গুর একটা টাইমলাইন আছে, মানে ধাপে ধাপে লক্ষণগুলো প্রকাশ পায়। যেমন প্রথম দিনেই দেখবেন হঠাৎ করে প্রচণ্ড জ্বর চলে এলো, দিন তিনেকের মাথায় হয়তো গায়ে র্যাশ দেখা দিল, চতুর্থ দিনের দিকে ওই যে হাড় ভাঙা ব্যথা, সেটা একেবারে চরমে ওঠে। কিন্তু সবচেয়ে সাবধানে থাকতে হয় পঞ্চম দিনের কাছাকাছি সময়ে। এই সময়টাকে বলা হয় ক্রিটিক্যাল ফেজ বা সংকটময় পর্যায়। এই কঠিন সময়টা পার করতে পারলেই সাধারণত 7 নম্বর দিন থেকে মানুষ আবার সুস্থ হতে শুরু করে। তাহলে মূল পার্থক্যটা কোথায়? দেখুন, সাধারণ ডেঙ্গুতেও কিন্তু কষ্ট কম না, তীব্র জ্বর, অসহ্য মাথা ব্যথা, গা হাত পায়ে ব্যথা। কিন্তু পরিস্থিতি গুরুতর হয়ে যায় যখন এর সাথে যোগ হয় মারাত্মক পেট ব্যথা, এমন বমি যা থামছেই না, শ্বাস নিতে কষ্ট হওয়া বা রক্তপাতের কোনো লক্ষণ। এইগুলো দেখলেই বুঝতে হবে ব্যাপারটা আর সাধারণ নেই, এটা একটা মেডিকেল এমার্জেন্সি। একদম পরিষ্কার করে বলতে গেলে এই লক্ষণগুলো হলো রেড অ্যালার্ট, তীব্র পেট ব্যথা, বমি কিছুতেই না থামা, নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া, ঘন ঘন শ্বাস নেওয়া বা শরীর একদম ঠান্ডা হয়ে যাওয়া। এগুলোর যে কোনো একটা দেখলেই আর 1 সেকেন্ডও দেরি করা চলবে না, সোজা হাসপাতালে যেতে হবে, কোনো রকম দ্বিধা করা যাবে না। এখন ডেঙ্গুর সবচেয়ে অদ্ভুত এবং বিপজ্জনক দিকটা নিয়ে কথা বলা যাক। জানেন কি, আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা মানে ডিফেন্স সিস্টেমই কখনো কখনো আমাদের বিরুদ্ধে কাজ করতে পারে, বিশেষ করে যখন কেউ দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর কারণটা বুঝতে হলে আমাদের জানতে হবে যে ডেঙ্গু ভাইরাস আসলে একটা নয়, এর 4টা ভিন্ন ধরন বা সিরোটাইপ আছে। আর এখানেই গল্পের আসল মোড়টা লুকিয়ে আছে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কারোর প্রথমবারের মতো ডেঙ্গুর একটা টাইপ দিয়ে ইনফেকশন হলো, তার শরীর সেটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে নিল। কিন্তু সমস্যাটা হয় যখন সে ভিন্ন কোনো টাইপের ডেঙ্গু ভাইরাস দিয়ে দ্বিতীয়বার আক্রান্ত হয়। তখন আগের তৈরি হওয়া অ্যান্টিবডিগুলো নতুন ভাইরাসটাকে আটকাতে তো পারেই না, উল্টো তাকে শত্রুপক্ষের সেনাকে দুর্গে ঢুকতে সাহায্য করার মতো কোষের ভেতরে সহজে প্রবেশ করতে সাহায্য করে, অনেকটা ট্রোজান হর্সের মতো। এই কারণেই দ্বিতীয়বারের সংক্রমণ অনেক বেশি মারাত্মক হয়ে উঠতে পারে। তাহলে এত সব ঝুঁকির কথা জানার পর প্রশ্ন আসেই যে আমরা কি করতে পারি। সৌভাগ্যবশত জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। চলুন এবার প্রতিরোধ এবং ব্যবস্থাপনার উপায়গুলো জেনে নেওয়া যাক। ডেঙ্গু প্রতিরোধের মূল মন্ত্র একটাই, মশার কামড় থেকে বাঁচা। আর তার জন্য কি করতে হবে? খুব সহজ কয়েকটা কাজ। যেমন বাড়ির আশেপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না, একদমই না। বাইরে গেলে মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করতে হবে, ফুল হাতা জামাকাপড় পরতে হবে। আর হ্যাঁ, রাতে ঘুমানোর সময় মশারি টাঙানোটা কিন্তু মাস্ট। এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু আমাদের আর আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারে। আচ্ছা, যদি সাধারণ ডেঙ্গু হয়েই যায় তখন কি করণীয়? প্রথম এবং প্রধান কাজ হল পর্যাপ্ত বিশ্রাম,
শরীরকে একদম বিশ্রাম দিতে হবে আর প্রচুর পরিমাণে তরল খেতে হবে, পানি, ফলের রস, ওরাল স্যালাইন যা পাওয়া যায়। আর জ্বর বা ব্যথার জন্য শুধু আর শুধুমাত্র প্যারাসিটামল, অন্য কিচ্ছু না। আর এই কথাটা খুব মন দিয়ে শুনুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সতর্কতা। ডেঙ্গু হলে ভুলেও আইবুপ্রোফেন বা অ্যাসপিরিনের মতো কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না। কেন? কারণ এই ওষুধগুলো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে বাধা দেয়, যা থেকে রক্তক্ষরণের ঝুঁকি বহুগুণে বেড়ে যেতে পারে। এটা জীবন মরণের প্রশ্ন হতে পারে। একটা বিষয় একদম পরিষ্কারভাবে মনে রাখতে হবে, ডেঙ্গুর কোনো নির্দিষ্ট ওষুধ নেই। এর চিকিৎসা মূলত সাপোর্টিভ, মানে রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে, প্রচুর পরিমাণে তরল খাওয়াতে হবে। আর জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল, ব্যথানাশক হিসেবে আইবুপ্রোফেন বা অ্যাসপিরিনের মতো ওষুধ ভুলেও দেওয়া যাবে না, কারণ এগুলো রক্তপাতের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে এই সব কিছুর ভবিষ্যৎ কি? ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইটা কিন্তু বিশ্বজুড়ে ক্রমাগত বদলাচ্ছে, উন্নত হচ্ছে। আজকের এই সংকটকে যদি আমরা একটু ইতিহাসের চোখে দেখি, তাহলে বোঝা যায় ডেঙ্গু একটা বিক্ষিপ্ত রোগ থেকে কিভাবে একটা স্থায়ী বৈশ্বিক হুমকিতে পরিণত হয়েছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এর বিস্তার নাটকীয়ভাবে বেড়েছে। তবে আশার কথাও আছে। বিজ্ঞানীরা নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন, এমন ভ্যাকসিন আর ওষুধ তৈরির চেষ্টা চলছে যা ডেঙ্গুর 4টি সেরোটাইপের বিরুদ্ধেই সমানভাবে কাজ করবে। এটা ভবিষ্যতে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের আরও শক্তিশালী করে তুলবে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন থেকেই যায়, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পৃথিবী উষ্ণ হচ্ছে, মশার বসবাসের জন্য অনুকূল এলাকা বাড়ছে, তাহলে আমরা ভবিষ্যতে ডেঙ্গুর আরও বড় এবং ব্যাপক বিস্তারের সাক্ষী হতে চলেছি কি? এটা কিন্তু ভাবনার বিষয়।